ভোটের আগে বন্দে ভারত, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চলবে হাওড়া গুয়াহাটি রুটে। জানুয়ারির মাঝামাঝি এই ট্রেন উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। আর কমাস পরে পশ্চিমবঙ্গ অসমে বিধানসভা ভোট, আর তার আগে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার উদ্বোধনের পিছনে ভোটের অঙ্কই দেখছে তৃণমূল, মানতে নারাজ বিজেপি। करीब करीब अगले 15 से 20 दिन में इसका फर्स्ट ट्रेन का इनॉग्रेशन चालू हो जाएगा। मोस्टली आप समझो 17 या 18 तारीख, अगले 6 महीने के अंदर अंदर बन के आ जाएंगी। 8 गाड़ियां और 6 महीने में बन के आ जाएगी। বন্দে ভারত এক্সপ্রেস, দেশের নানা রুটে চলে এই ট্রেন। সব ট্রেনেই বসে যাওয়ার ব্যবস্থা। এবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। প্রথম ট্রেনটি চলবে হাওড়া গুয়াহাটি রুটে। এ মাসে উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গের হাওড়া, অসমের গুয়াহাটি। হাওড়া গুয়াহাটি এই রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গ এবং অসম এই দুই রাজ্যেই আর কিছুদিন পরে বিধানসভা ভোট। এগুলো তো সব একটু ভোটমুখী, কিন্তু এগুলো আরো অনেক আগে হওয়া উচিত। রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 2 দফায় বাংলাকে যা দিয়ে গেছেন তার তুলনায় এগুলো কিছু হবে না। ভোটের রাজনীতি না, এগুলো একটা প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে। শুধু বাংলার মধ্যে নয়, আবার সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপন, রেল বিপ্লব করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা তো সেটাও ধরে রাখতে পারে না। বন্দে ভারতটা নতুন হচ্ছে না, শুরু হয়ে গেছিল গত লোকসভার আগে থেকে, এখনো চলছে। আর সরকার কথা দিয়েছিল বন্দে ভারত স্লিপারও আসবে, তো অমৃত ভারত স্লিপার চলছে। আমার মনে হয় নতুন টেকনোলজিতে সময় কম লাগবে, কমফর্ট বেশি লোক চাইছে, তো সেজন্য বাংলা আসাম দিয়ে শুরু হচ্ছে। সারা দেশেই হচ্ছে, আগেও হয়েছে, আগামী দিনেও হবে। माननीय प्रधानमंत्री जी ने पूर्वोदय का कॉन्सेप्ट दिया है। देश के हर क्षेत्र में डेवलपमेंट हो। आप पुराने समय की अगर बातें करो, शताब्दी राजधानी वगैरह, तो केवल नॉर्थ और वेस्ट और साउथ इस तरह से सोचा जाता था। प्रधानमंत्री जी ने उस सोच को पूरा का पूरा ट्रांसफॉर्म किया कि हमें ईस्ट के बारे में, ईस्टर्न सेक्टर के बारे में और नॉर्थ ईस्ट के बारे में वैसे ही सोचना चाहिए जैसा हम बाकी देश के क्षेत्रों के बारे में सोचते हैं। तो बहुत सोच समझ के ये किया गया है, ईस्टर्न सेक्टर से चालू किया। বন্দে ভারত স্লিপার, ঝাঁ চকচকে ট্রেন, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে সিট 823টি, কামরা 16টি। এর মধ্যে এসি 3 টিয়ার 11টি, এসি 2 টিয়ার 4টি, এসি ফার্স্ট ক্লাস 1টি। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2300 টাকা, এসি 2 টিয়ারে 3000 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3600 টাকা। হাওড়া গুয়াহাটির মধ্যে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, তারপর নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। নিউজ 18 বাংলা। কামব্যাক করে ফের পুরনো মেজাজে দিলীপ ঘোষ দিলেন হুঙ্কার, ঘোষণা করলেন জনসভার, বার্তা দিলেন দলের মধ্যেই। আমার পার্টির তলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও। বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাক, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো সেখানে তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা নয়। কারো নাম না বললেও দিলীপ ঘোষ আসলে কাকে নিশানা করলেন সেটা তার এই মন্তব্যে স্পষ্ট বলেই অনেকের মত। আদি অনন্ত বলে কিছু নাই। আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে,
কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি কে অনন্ত, পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। বাংলার ভোটের রাজনীতিতে বিজেপির বড়সড় উত্থান 2019-এ, সেই সঙ্গে পাল্লা দিয়ে পদ্মের ঘরে বেড়েছে আদিনব্বর দ্বন্দ্ব। বারবার শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে একজোট হয়ে লড়াই করার। তারপরেও পরিস্থিতি বদলায়নি। 21-এর পরে দলের অন্দরে ক্রমেই কোণঠাসা হয়েছেন দিলীপ ঘোষ। পদ গেছে, দাপট কমেছে। গত বছর দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান দিলীপ। তারপর বিজেপি কর্মীদেরই একাংশের রোষের মুখে পড়তে হয় দিলীপ অনুগামীদের। এমনই পরিস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। দায়িত্ব নিয়েই বুঝিয়ে দেন দলে আদিনব্বর দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। এবার বিধানসভা ভোটের আগে দলকে ভোকাল টনিক দিতে বঙ্গ সফরে এলেন অমিত শাহ। সেই শাহী বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। প্রায় 1.5 বছর পর দলের কোনো শীর্ষ নেতার সঙ্গে দেখা গেল দিলীপকে। অনেকে বলছেন আদিনব্বর দ্বন্দ্ব মেটানোর বার্তা এতদিন শুধু মুখের কথা হয়েই থেকে গেছে, এই প্রথম কাজে দেখা গেল। এবং দিলীপ ঘোষকে সামনে রেখে অমিত শাহ বুঝিয়ে দিলেন বঙ্গজয়ে একজোট হয়েই ঝাঁপাতে হবে সবাইকে। গোটাটাই হলো 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে। ভোটের মুখে ফের মেজাজে দিলীপ। লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকে হবে, যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে। আজকাল যুদ্ধের পদ্ধতিও পাল্টে গেছে। পাকিস্তানে আমরা পা রাখলাম না, কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম। যুদ্ধ তো অনেক প্রকার হয়, আর প্রত্যেকবার বিজেপির স্ট্র্যাটেজিও আলাদা হয়। ময়দানে ফিরেছেন, মেজাজে ফিরেছেন। বৃহস্পতিবার সল্টলেকের পার্টি অফিসে গিয়ে বৈঠক করেন দিলীপ। কামব্যাকের পর 13ই জানুয়ারি জনসভায় দিলীপ ঘোষ দুর্গাপুরে। দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘোড়াই কালকে এসেছিলেন। তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। লোকসভা আসন বদল, তারপরই হার। এরপর থেকেই দলে যেন কোণঠাসা দিলীপ ঘোষ। অমিত শাহের বৈঠকের পর সেই সমীকরণে বদল। নতুন বছরে ফের পুরনো মেজাজে দিলীপ ঘোষ। প্রত্যেক নেতার জীবনে এরকম পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন। আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। নতুন বছরে পুরনো ময়দানে দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফের সক্রিয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গত কয়েক বছরে বঙ্গ রাজনীতির ক্যানভাসে বারবারই ভেসে উঠেছে অভিমানী দিলীপের ছবি। 2024-এর লোকসভা নির্বাচনে আসন বদল করা হয় দিলীপের। মেদিনীপুরের সাংসদকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে, সেখানে হেরে যান দিলীপ। বঙ্গে লোকসভা আসনও 24-এ কমে যায় বিজেপির। এরপরই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন দিলীপ ঘোষ। পার্টির সিদ্ধান্ত নিয়েছে, সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। বৃহস্পতিবার সল্টলেক পার্টি অফিসে ঢোকার সময় দিলীপ ঘোষের মুখে ফের সেই আসন বদলের কথা। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়। আসন বদল, তারপর হার। এরপর থেকেই দলের সঙ্গে দিলীপের দূরত্ব বাড়ে। বিজেপির কোনো বড় অনুষ্ঠানেই দেখা যায়নি দিলীপ ঘোষকে। অনেকটা যেন কোণঠাসা হয়ে পড়েন। বাংলায় নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপকে। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। এরপর গত বছর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। হঠাৎই সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে,
তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। প্রায় 7 মাস পর অমিত শাহের বঙ্গ সফরে বদলে গেল ছবিটা। ফের সক্রিয় দিলীপ, ফের পুরনো ময়দানে, পুরনো মেজাজে। সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবনযাপন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রেখেছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি করছে। এবং সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। অসম্ভব কি আছে পৃথিবীতে? রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন। আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। নিউজ 18 বাংলা। টার্গেট 26 পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর আগে অভিষেকের নবজোয়ার যাত্রা, আর এবার 26-এর লক্ষ্যে আবার জিতবে বাংলা। আজ বারুইপুরে এবং আগামীকাল আলিপুর দুয়ারে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে। সাধারণ মানুষের প্রচণ্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে, এবং আমাদের এখানে যারা দায়িত্বে রয়েছে, যেমন বিভাস সর্দার রয়েছে আর অন্যান্য যারা রয়েছে, আমরা রয়েছি, সবাই আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে মাঠে ঢুকতে পারে। গতকাল দলের প্রতিষ্ঠা দিবসে ভোট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা মমতার। রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রামের বার্তা তৃণমূল নেত্রীর। প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। ভারতের ভোটার বাংলাদেশি। মেডিকেল ভিসা নিয়ে ভারতে বাংলাদেশি নাগরিক। নাম পাল্টে ভারতে রাধাকৃষ্ণ সরকার নামে পরিচিত। ভারতে পাসপোর্ট, আধার, প্যান কার্ড তৈরি রাধাকৃষ্ণ বাড়ুইয়ের। ভাগ্নির সাহায্যে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার অভিযোগ অস্বীকার ভাগ্নি কল্পনা সরকারের। মামার জাল নথির কথাও জানতেন না বলে দাবি। কারোর ভোটে নাম তুলে দিয়েছেন আপনি? না, আমি নাম তুলিনি। যার নাম তোলা হয়েছে তার নাম বাংলাদেশে রাধাকৃষ্ণ বাড়ুই ছিল। এখন এইখানে ভোটার লিস্টে রাধাকৃষ্ণ সরকার। এটা কিভাবে হলো আমি জানি না। নামটা অন্য একজনের দিয়ে তুলিয়েছিল, সে মারা গেছে। ঠিকানাটা আমার বাড়ির দেওয়া আছে। সম্পর্কে আপনার আমার মামা হয়। উনি স্বাস্থ্য ভিসা নিয়ে এখানে এসেছিলেন, এসে নাম পাল্টে ফেলেছে। হ্যাঁ, আধার হ্যাঁ। কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড করেছে। আপনি সেগুলো জানতেন না? না না না। এসআইআর ফর্ম ফিল আপ করেছে স্যার? হ্যাঁ, তুলেছি আমি। যেহেতু আমার মামা হয়, 1 মেয়ে এইখানে বিয়ে দিছে, আর 2 মেয়ে আর 1 ছেলে বাংলাদেশ আছে। বিয়ে দিয়েছে, কিন্তু মেয়ের বার্থ সার্টিফিকেটটা আবার নৈহাটি হসপিটাল থেকে বের করেছে। সেটা ওর বর, ওর যেখানে বিয়ে দিছে ওর বর বের করেছে সব। এসআইআর ফর্ম জমা দিয়েছিলেন, হিয়ারিং এ ডাকা হয়েছে। বাংলাদেশি হলে নিশ্চয়ই আইনত পদক্ষেপ করা হবে, মন্তব্য বিএলও গৌতম কুমার ঘোষের। আমি তো জানি না, আমি ফর্ম সার্ভ করেছি, তারা ফর্ম নিয়েছে এবং ফর্ম জমা দিয়েছে। আমি তাদেরকে হিয়ারিংয়ে রেখেছি। হিয়ারিংয়ে যদি তারা প্রেজেন্ট হয় তাহলে তারা থাকবে, আর অ্যাবসেন্ট হলে তারা নেই এখানে। অতএব এটার আমার কোনো দায়ও নেই, দায়বদ্ধতাও নেই। আইনত তাদের যা অপরাধ বা যা পেনাল্টি হয়, গভর্নমেন্টের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তাদের সেই দায়িত্ব অনুযায়ী তারা সেই পানিশমেন্ট পাবে। অন্য দেশের মানুষ কেন থাকবে এখানে? বাংলাদেশের মানুষ হলে তাকে বাংলাদেশকে তাকে সেখানে পাঠিয়ে দেবে, তাদের যে সিস্টেম আছে। খবরের জেরে সাহায্য অসহায় 2 ভাইকে। নতুন বছরে পিংলার 2 ভাইয়ের জন্য খুশির খবর। কেউ দিলেন বাড়ি তৈরির প্রতিশ্রুতি, 2 ভাইকে কেউ করেন আর্থিক সাহায্য। পড়াশোনা ও মিড ডে মিলের ব্যবস্থাও করেন কেউ। দুজনেরই বাবা মারা গিয়েছেন, মা সংসার ছেড়ে চলে গেছেন। ভাঙা ঘরে কোনো মতে দিন কাটে 2 ভাইয়ের। এসআইআর ফর্ম দিতে গিয়ে জানতে পারেন বিএলও। বুধবার নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়, আর এরপরই 2 শিশুর পাশে দাঁড়ান অনেকেই। আমি
খবর যখন পাই, জেনে সত্যি মানে খুব খারাপ লাগলো যে এখনো এরকম বাচ্চা আছে। সকলেই আমরা একসঙ্গে এগিয়ে এসেছি ওদেরকে সহযোগিতা করার জন্য। বিশেষ আমার আশা হচ্ছে জন্ম সার্টিফিকেটটা করে দেওয়া, তারপরে পরবর্তীকালে ওদের বাড়ি, খাদ্য, বাসস্থান সমস্ত কিছু। যাকে ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না সেটা হচ্ছে আমাদের নিউজ 18 বাংলা। ছেলেটা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে তার ব্যবস্থা করেছেন এবং বাইরে থেকে মানুষ প্রচুর সাড়া দিয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনা আপনারা দেখেছেন। বাড়িটা শুরু হলে তার কম্বল, তার কাঁথা, তার সোয়েটার, শীতবস্ত্র সমস্ত কিছু মানুষ পৌঁছে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে বহুত ভালো লাগছে আজ এসে লোকগুলো, আমার অনেক ধন্যবাদ। এই যে ঘর হবে, হ্যাঁ হবে বলতেছে তো। সবাই খাওয়ার পত্র নিয়ে এসছে, এখন কি মনে হচ্ছে, ভালো লাগছে? পড়াশোনা করবে? ঘর কি হবে বলেছে? বলতেছে তো হবে। বছর শেষের রাতে পিকনিক, সেখানেই গুলি। উত্তর দিনাজপুরে খুন যুব তৃণমূল নেতা, গ্রেফতার তার 2 বন্ধু। পুলিশের দাবি, ধৃতেরা জেরায় জানিয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি করতে গিয়ে নাকি গুলি চলেছে। শতপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দু 2025কে বিদায়, 26কে স্বাগত। 31st নাইটে চলছিল পিকনিক, সেখানে চলল গুলি, খুন যুব তৃণমূল নেতা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নিহত বছর 37-এর নব্যেন্দু ঘোষ। তিনি ছিলেন যুব তৃণমূলের জেলা সহ সভাপতি। পুলিশের দাবি তার বুকে গুলি লাগে। রায়গঞ্জের মোহনবাটি বাজার, এখানেই বাড়ি যুব তৃণমূল নেতা নব্যেন্দু ঘোষের। পরিবারের দাবি বুধবার রাত 10টা নাগাদ বাড়ি থেকে বের হন নব্যেন্দু। বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন, সেখানেই গুলি চলে। আমাদের পাশে বাড়ি, নবেন্দুকে নাকি গুলি করেছে। এখানে কিচ্ছু ব্যাপার নেই। গুলিটা কোথায় হয়েছিল? ওই যে মাঠে, এই যে পাশে মাঠে। সে বিষয়ে আর কি বলার আছে, এটাকে দেখতে হবে প্রশাসন। তৃণমূলের সঙ্গে আছে, ওই ছেলেটা ভালো। নব্যেন্দুর বন্ধুরা ছিলেন পিকনিকে, তাদের মধ্যে 2 জনকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। একজন শুভম পাল আর একজন পিন্টু সাহা। দুজনই রায়গঞ্জের বাসিন্দা, যুব তৃণমূলের কর্মী। ধৃত পিন্টুর কাছে ছিল আগ্নেয়াস্ত্র। পুলিশের দাবি, জেরায় পিন্টু জানিয়েছেন তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি করতে করতেই গুলি চলে। যুব তৃণমূল নেতা নব্যেন্দু ঘোষের বুকে গুলি লাগে। ওখানে পিকনিক হচ্ছিল, তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারে করে তারপরে বাড়িতে গেল। তো ওখানে একটা মানে ওর ফোনও ছিল, বলল যে মা আমার ফোন আছে ওখানে। আর তারপরে আর কিছু জানি না দাদা, তার সম্বন্ধে তারপরে আমরা কিছু জানি না। ওখানে মাইক বাজতেছে, ওখানে অত হচ্ছে, পিকনিক হচ্ছে কি। পুলিশ জানিয়েছে যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছে তার কোনো লাইসেন্স নেই। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে চাইছেন এটা কি সত্যি দুর্ঘটনা নাকি ছক কষে খুন করা হয়েছে। শতপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ প্রশাসনকে বলবো যে যারাই এই ঘটনাকে আঞ্জাম দিয়েছে তাদের কেউ যাতে রেহাই না পায়, দুষ্কৃতীরা যাতে খুব কঠোর থেকে কঠোর শাস্তি পায়। উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।